জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, যে কোনো যুদ্ধে, যে কোনো সংগ্রামে যারা নেতা হন, মানে আজকে যদি এই রাজনৈতিক পরিস্থিতির ওপরে দাঁড়িয়ে এই কথাটা বলা যায় যে এই যে ভোট শুরু হতে চলেছে রাজ্যে, তার আগে সমস্ত রাজনৈতিক দলের নেতা নেত্রী, যারা প্রধান মুখ, তারা সামনে থেকে নেতৃত্ব দেবেন, তারা পালানোর চেষ্টা করবেন না। এবং দেখুন, এ রাজ্যের যে শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের যে নেত্রী মমতা ব্যানার্জি, তিনি কিন্তু পালাতে শুরু করেছেন। গত 8ই জানুয়ারি যে কাণ্ডটা হয়েছিল, আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, আইপ্যাকের অফিস সল্টলেকের সেক্টর 5-এ গিয়ে তিনি ফাইল নিয়ে চলে এসেছিলেন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে চলে এসেছিলেন, এবং তারপরেও ইডি যতই বলুক চুরি করেছে, ডাকাতি করেছে, গোটা দেশ বলুক, গোটা বিশ্ব বলুক, কিন্তু তৃণমূলের একদম নিচুতলার কর্মী সমর্থক, একদম নেতা নেত্রী, তাদের মধ্যে একটা কথা খুব শোনা যাচ্ছিল যে হ্যাঁ, এটাই তো নেত্রী, এটাই তো চাই, সামনে থেকে তিনি যুদ্ধ করবেন। এবং মমতা ব্যানার্জি নিজেও কিন্তু একাধিকবার তার বিভিন্ন ভাষণে বলেছেন তিনি স্ট্রিট ফাইটার, অর্থাৎ তিনি সামনে দাঁড়িয়ে সে কলতলার ঝগড়া হলেও যাই করে হোক, যেভাবে হোক, তিনি যুদ্ধে জেতার চেষ্টা করেন। কিন্তু সেই মমতা ব্যানার্জি এখনো 1 মাস হলো না, মানে গত 8 তারিখে যে কাণ্ডটা হয়েছিল, তারপরে ইডি মামলা করেছিল কলকাতা হাইকোর্টে এবং তার শুনানি ভেস্তে গেল, তারপরে ইডি চলে গেল সুপ্রিম কোর্টে এবং প্রথম দিনের শুনানি স্থগিত হয়ে গেল। তারপরে আজকে যেটা হয়েছে, যে শুনানি হওয়ার কথা ছিল, সেখানে মমতা ব্যানার্জির উকিল কপিল সিবাল, তিনি নাকি অসুস্থ। সুপ্রিম কোর্টকে তিনি জানালেন তিনি অসুস্থ, আর আদালতের যা নিয়ম, শুনানির যা নিয়ম, তাতে একতরফা কোনো শুনানি হতে পারে না। অর্থাৎ এটা নিয়মের মধ্যেই রয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই রয়েছে। বিচার প্রক্রিয়ার এই নিয়মটা হচ্ছে উভয় পক্ষের, বাদী এবং বিবাদী উভয় পক্ষের উকিলকে থাকতে হবে, সওয়াল জবাব তাহলেই চলবে। এক পক্ষের কেউ যদি জানায় যে অসুস্থ হয়ে পড়েছে, তাহলে কিন্তু সেই শুনানি আবার পরে ডেট হবে। একইভাবে সুপ্রিম কোর্ট বলে দিল যে আজকে যেহেতু মমতা ব্যানার্জির উকিল কপিল সিবাল অসুস্থ রয়েছেন, এই কারণে আজকে শুনানি সম্ভব নয়, শুনানি হবে 18 তারিখে, 18ই ফেব্রুয়ারি। কিন্তু দেখুন, এটা তো সাংবিধানিক কচকচির ব্যাপার, আদালতের ব্যাপার, তারিখ পে তারিখ বা যাই হোক না কেন, আসল কাণ্ডটা হচ্ছে কি, মমতা ব্যানার্জি পালাচ্ছেন, মমতা ব্যানার্জি পালানোর চেষ্টা করছেন, তিনি জাল কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তাকে সেই জলাশয়ের মধ্যেই থাকতে হবে, তিনি পালিয়ে তো বাঁচতে পারবেন না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা একদম নিচু তলার যারা কর্মী সমর্থক নেতা নেত্রী, তাদের বেশ কয়েকজনের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা কিন্তু বিষয়টা ভালো চোখে দেখছেন না। তারা যেটা বলছেন, একদম অফ দ্য রেকর্ড বলছেন যে নেত্রীর এই পালানোটা কিন্তু ঠিক হচ্ছে না। নেত্রী যদি ঠিক করেই থাকেন, তিনি তো সামনে দাঁড়িয়ে যুদ্ধ করবেন, এবং এটাই তো স্বাভাবিক। দেখুন, আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ উঠলো, আপনি তো চাইবেন শুনানি আজকেই হোক, আজকেই এর ফয়সলা হয়ে যাক। কিন্তু যিনি অন্যায় করেছেন, যিনি অপরাধ করেছেন, যিনি কিছু লুকোনোর চেষ্টা করছেন, যিনি অসত্যের পরিপন্থী, যিনি অসত্যের পক্ষে, যিনি রাবণের পক্ষে, যিনি রামের বিরুদ্ধে, তিনি চেষ্টা করবেন কি তারিখ পে তারিখ, আজকে না, আজকে না হুজুর, মাই লর্ড, আজকে নয়, শুনানির আরেকটা ডেট দিয়ে দিন। আপনাদের মনে থাকবে একটা সিনেমা, আপনারা ছোটবেলায় দেখেছেন, আমরাও দেখেছি, দামিনী বলে একটি সিনেমা ছিল, সেখানকার যে অসত্য যে লয়ার ছিলেন, যিনি ব্যারিস্টার ছিলেন, যিনি উকিল ছিলেন, তিনি বারবার নাটক করতেন অসুস্থ হয়ে যাওয়ার। তিনি বলতেন, হুজুর আজকের ডেটটায় আমি অসুস্থ হয়ে গেছি, আমাকে আরেকটা ডেট দেওয়া হোক। তো একই পুনরাবৃত্তি, একই রকমের ছায়া কিন্তু দেখা যাচ্ছে এই আইপ্যাক মামলায়। এই আইপ্যাক মামলায় মমতা ব্যানার্জির উকিল অসুস্থ হয়ে যাচ্ছেন, তার মানে কি, তার ক্লায়েন্ট মমতা ব্যানার্জি তিনিই বলে দিচ্ছেন যে আজকের ডেটে একটুখানি অসুবিধা আছে, আজকের ডেটটা পিছিয়ে দাও, এবং এটা সম্ভব। দেখুন, কপিল সিবাল কে? কপিল সিবাল হচ্ছেন ভারতবর্ষের একদম টপ মোস্ট যারা লয়ার, প্রথম 10 জনের মধ্যে একজন, বিদেশে পড়াশোনা করেছেন, বিরাট বড় তার সুখ্যাতি রয়েছে, প্রচুর টাকা, কোটি কোটি টাকা ফি নেন, প্রত্যেকটা অ্যাপিয়ারেন্সে তার ন্যূনতম ফি হচ্ছে 15 লক্ষ টাকা। মানে একটা কেসে কতগুলো অ্যাপিয়ারেন্স করতে হয়, কতদিন ধরে শুনানি চলে, তারপরে মামলার ফয়সালা হয়। তার মানে কি, একটা কপিল সিবালকে পুছতে হলে, বা অভিষেক মনু সিংভির মতো যারা কংগ্রেসেরও নেতা, কংগ্রেসেরও প্রাক্তন মন্ত্রী, এবং এই কপিল সিবাল কিন্তু আগে সুপ্রিম কোর্টের যে বার অ্যাসোসিয়েশন রয়েছে তার প্রেসিডেন্ট ছিলেন, বিরাট প্রভাবশালী লোক, একদম আইন পরিবারের। এবং ভারতবর্ষের এই যে রীতিনীতি চলছে, যারা এই উকিলের ছেলে উকিল হয়, জাজের ছেলে জাজ হয়, এরকম একটা রীতিনীতি চলে আসছে। মানে এর বাইরে আর যারা এত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে যারা আইন নিয়ে পড়াশোনা করছে, তারা চাইলেই যে গিয়ে বিরাট প্রতিষ্ঠিত হয়ে যাবে, এটা কিন্তু সম্ভব না। এটা একদমই কুক্ষিগত করে রেখেছে কয়েকটা মাত্র পরিবার, সেই পরিবারগুলোর মধ্যে অন্যতম সিবাল পরিবার। তো সেই কপিল নাকি অসুস্থ হয়ে গেছেন, এবং এটা অনেকেই প্রশ্ন করছেন যে এটা নাটক নয় তো, এবং এটার সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশ্বের ইতিহাসে, শুধু ভারতে নয়, বিশ্বের ইতিহাসে বিভিন্ন দেশে দেশে কালে কালে যখনই কোনো
বাদী বা বিবাদী তারা যখন একটুখানি দুর্বল হয়, তারা যখন কিছু গোপন করার চেষ্টা করে, তখনই অসুস্থতার নাটক করা হয়। যার পক্ষের লয়ার হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে, দেখুন কপিল সিবাল সত্যি সত্যি অসুস্থ হতে পারেন, আবার নাও পারেন, আমরা নাও পারেনটা নিয়েই কিন্তু আলোচনা করছি। কপিল সিবাল যদি অসুস্থ হয়ে থাকেন তার দ্রুত আরোগ্য আমরা প্রার্থনা করছি, কিন্তু তিনি যদি নাটক করে থাকেন, এই নাটক যে প্রথমবার হলো তা কিন্তু নয়। এরকম নাটক হাইকোর্টে, জেলা কোর্টে, আপনার সাব ডিভিশনাল কোর্টে, আপনার সমস্ত জায়গায়, হাইকোর্টে, এ দেশে তো বটেই, গোটা বিশ্বে এই রীতিটা প্রচলিত রয়েছে যে একটা শুনানির ডেট নিয়ে নাও, নেক্সট হিয়ারিং এর ডেট নিয়ে নাও, এবং সেটা তারাই করে যারা কিছুটা পিছিয়ে থাকে, যারা সত্যটা গোপন করার চেষ্টা করে। তো মমতা ব্যানার্জির উকিল যদি অসুস্থ হয়ে যান, তিনি যদি পরবর্তী হিয়ারিং এর জন্য আবেদন করেন, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টকে পরের শুনানির ডেট দিতে হবে। এখানেই তৃণমূলের ভেতরে একটা গৃহদাহ শুরু হয়ে গেছে, একটা অসন্তোষ শুরু হয়ে গেছে, একটা দুঃখ শুরু হয়েছে, একটা বেদনা শুরু হয়েছে, কারণ তারা তাদের নেত্রীকে দেখে এসছেন স্ট্রিট ফাইটার হিসেবে। তাদের নেত্রী ঠিক হোক ভুল হোক, তিনি ঝগড়াঝাটি করে হলেও, চিৎকার চেঁচামেচি করে হলেও, অসংবেদনশীল কথা বলে হলেও, বা অসাংবিধানিক শব্দ ব্যবহার করে হলেও তিনি ম্যানেজ করে এসছেন এতদিন। এবং এই রাজ্য যে বিধানসভা ভোট প্রায় ঘনিয়ে আসছে এবং এসআইআর এর শুনানি প্রায় শেষ হয়ে আসছে, সদল বলে একদম ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ তারা বৈঠকে বসেছে দিল্লিতে, এ রাজ্য থেকে সিইও মনোজ আগরওয়াল উড়ে গিয়েছেন, মোটামুটি সবকিছু প্রায় চূড়ান্ত হওয়ার জায়গায় চলে এসছে। প্রার্থী তালিকা নিয়ে প্রত্যেকটা দল, প্রত্যেকটা রাজনৈতিক দল কথাবার্তা বলতে শুরু করেছে, এবং কার সঙ্গে কার সমঝোতা হবে, নির্বাচনী সমঝোতা, কে প্রি পোল সমঝোতা হবে, পোস্ট পোল সমঝোতা হবে, সমস্ত কিছু নিয়ে চর্চা শুরু হয়ে গেছে। এমতো আবহে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারা 3বার ক্ষমতায় থাকার পরেও চতুর্থবার ক্ষমতায় আসার জন্য তারা স্বপ্ন দেখছে, তারা চেষ্টা করছে, তারা লড়াই চালাচ্ছে। এই আবহে দাঁড়িয়ে তাদের দলনেত্রী যদি পালানোর চেষ্টা করেন, সেটা খুব স্বাভাবিকভাবে তাদের নিচু তলায় একটা ক্ষোভের সঞ্চার করে দিয়েছে। বন্ধুরা দেখুন, এটা একদম মহাভারতেরই গল্প, যে মুষল পর্ব বলে একটা পর্ব রয়েছে, যেখানে কিনা শ্রীকৃষ্ণের যে লীলা সাঙ্গ হয়েছিল তার অভিশাপের ফলে সেই দশা চলছে না তো তৃণমূলে। অর্থাৎ এই দলের ভিতর থেকেই তাদের দলকে ধ্বংস করা বা তাদের দল বিনষ্ট হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া, সেই পর্ব শুরু হয়ে যায়নি তো? সেই কথাটা কিন্তু উঠে গিয়েছে। আজকে সকালে যখন আমরা শুনলাম যে সুপ্রিম কোর্টে আইপ্যাকের মামলা, ইডি ভার্সাস আইপ্যাকের যে মামলা, যেটা মূল পার্টি হচ্ছে মমতা ব্যানার্জি এবং এই যে সদ্য অবসরপ্রাপ্ত রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এরা হচ্ছে মূল পার্টি। তো তারা যদি পিছিয়ে যায়, এবং রাজীব কুমারের ব্যাপারটা জানেন তো, রাজীব কুমার শোনা যাচ্ছে তিনি ভারত ছেড়ে দিয়ে আমেরিকা চলে গেছেন, মানে ভয় রয়েছে। যদি তারা ঠিক কাজ করতেন, ন্যায়সঙ্গত কাজ করতেন, একদম সামনাসামনি বুক চিতিয়ে দাঁড়াতেন, লড়তেন যে না আমরা ঠিক করেছি, আমরা আইনের কাজ করেছি, আমরা আইনের রক্ষক, আমরা একদম সত্যের পক্ষে রয়েছি, কিন্তু তা তো হচ্ছে না। তারা পালানোর চেষ্টা করছেন, এবং এই পালানোটাকে দলের ভেতরে কুরে কুরে খাচ্ছে নেতা নেত্রীদেরকে। তারা কথা খুঁজে পাচ্ছেন না, তারা পাল্টা কি যুক্তি দেবেন বুঝতে পাচ্ছেন না। তাদের মধ্যে বিরাট একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, তুষের আগুনের মতো তারা জ্বলতে শুরু করেছেন, এবং এই তুষের আগুন যদি আগ্নেয়গিরির রূপ নেয় তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হবে, সমূহ বিপদ হবে। এই কারণেই আমরা বললাম যে এই তৃণমূল নেত্রী কেন পালাচ্ছেন, এবং তার ফলে কেন এই যে দলের নিচু তলায় প্রায় একটা ক্ষোভের সঞ্চার হয়েছে, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা ছিল। এবং যে সিনেমাটার কথা আপনাদেরকে আমরা বলছিলাম, সেই সিনেমার ছোট্ট একটা অংশ, এই যে তারিখ পে তারিখ, সেটা নিয়ে দামিনী সিনেমার একটা ছোট্ট অংশ আপনাদেরকে দেখাবো, আমি কেটে রেখে দিয়েছি, দেখুন। तो अगली तारीख दे ही दी जाए। मिलाड, तारीख देने से पहले मैं कुछ अर्ज करना चाहूंगा। इजाजत है। पहली तारीख में यह कहा गया कि दामिनी पागल है, उसे पागलखाने भेज दिया, जहां उसे पागल बनाने की पूरी कोशिश की गई। दूसरी तारीख से पहले अस्पताल में पड़ी उर्मी का खून कर दिया गया और केस बना खुदकुशी का, जबकि इस अदालत में मैंने यह साबित कर दिया कि उर्मी ने खुदकुशी नहीं की, उसका खून हुआ है। और शेखर भी उस दिन सारे सच कहने ही वाला था कि चड्ढा साहब ने फिर से अपनी चाल चल दी, बीमारी का नाटक करके तारीख ले ली। नहीं तो उसी दिन मिलाड इस केस का फैसला हो जाता। और आज आप फिर से तारीख दे रहे हैं। उस तारीख से पहले सड़क पर कोई ट्रक मुझे मार कर चला जाएगा और केस बनेगा रोड एक्सीडेंट का, आप फिर से तारीख दे देंगे। और उस तारीख से पहले दामिनी को पागल बनाकर पागलखाने में फेंक दिया जाएगा। और इस तरह ना तो कोई सच्चाई के लिए लड़ने वाला रहेगा, ना ही इंसाफ मांगने वाला, रह जाएगी तो सिर्फ तारीख।
और यही होता रहा है मिलाद, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख, तारीख पर तारीख मिलती रही है, लेकिन इंसाफ नहीं मिला मिलाद, इंसाफ नहीं मिला। मिली है तो सिर्फ ये तारीख। कानून के दलालों ने तारीख को इंसाफ के खिलाफ एक हथियार की तरह इस्तेमाल किया है मिलाद। 2 तारीखों के बीच अदालत के बाहर ये कानून का धंधा करते हैं, धंधा, जहां गवाह तोड़े जाते हैं, खरीदे जाते हैं, मारे जाते हैं, और रह जाती है सिर्फ तारीख। लोग इंसाफ के लिए अपनी जमीन जायदाद बेचकर केस लड़ते हैं और ले जाते हैं तो सिर्फ तारीख। औरतों ने अपने गहने जेवर यहां तक कि मंगलसूत्र तक बेचे हैं इंसाफ के लिए, और उन्हें भी मिली है तो सिर्फ तारीख। महीनों सालों चक्कर काटते काटते इस अदालत के कई फरियादी खुद बन जाते हैं तारीख, और उन्हें भी मिलती है तो सिर्फ तारीख। ये केस पूरे हिंदुस्तान के कमजोर और सताए हुए लोगों का है। आज उन सब की नजरें आप पर गड़ी हैं, आप पर, कि आप उन्हें क्या देते हैं, इंसाफ या तारीख। अगर आप उन्हें इंसाफ नहीं दे सकते तो बंद कीजिए ये तमाशा, उखाड़ फेंकिए इन कटघरों को, फाड़ दीजिए, जला दीजिए इन कानून की किताबों को, ताकि इंसाफ के ऐसे चक्कर में और लोग तबाह ना हो, এটা আমি ছোট্ট बर्बाद একটা ना অংশ हो। কেটে রেখেছি। দামিনী বলে একটা সিনেমা, আপনারা অনেকেই দেখেছেন, প্রায় সবাই হয়তো দেখেছেন। কিন্তু এই যে বক্তব্য সিনেমার যে নায়ক একদম আদালতের বিচারপতির উদ্দেশ্যে বা বিচারকের উদ্দেশ্যে তিনি যে কথাগুলো বললেন, এটা অত্যন্ত জাস্টিফাইড, অত্যন্ত ন্যায়সঙ্গত, এবং এটাকে আমরা পুরোপুরি সমর্থন করছি। দেখুন, ভারতবর্ষের বিচার ব্যবস্থায় বিচারপতির সংখ্যা কম, প্রচুর মামলা জমে রয়েছে, বিচারকদের সংখ্যা কম, এটা ঠিকই। কিন্তু এই যে পদ্ধতিটা রয়েছে, তারিখ দিয়ে দেওয়া, বিচার ব্যবস্থাকে আরও বেশি করে বিলম্বিত করা, এইটা কোনোভাবেই সমর্থন করা যায় না। আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন? মমতা ব্যানার্জির মতো নেত্রীর, যিনি নিজেকে স্ট্রিট ফাইটার বলে দাবি করেন, তিনি যেভাবে পালিয়ে যাচ্ছেন, এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? এই যে রাজনৈতিক যে যুদ্ধ শুরু হতে চলেছে, যে প্রায় কুরুক্ষেত্রের মতো একটা যুদ্ধ শুরু হতে চলেছে 2026-এর বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির এই পালিয়ে যাওয়ার টেন্ডেন্সি কি তার দলের মধ্যে ক্ষতি করবে না? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা প্রথমবার দেখছেন তারা নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা চাইলে সুপার থ্যাঙ্কসের মাধ্যমে আমাদেরকে আরও বেশি অনুপ্রেরণা দিতে পারেন। আমাদের চলার পথের পাথেও একমাত্র আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ, এর বাইরে আর কিচ্ছু দরকার নেই। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।